এনিওয়েজ আমরা আজকে শুরু করব হচ্ছে নতুন একটা চ্যাপ্টার। যদিও তোমাদের আজকে কিরকম কটা ক্লাস থাকে মানডেতে সারাদিনে? স্যার মানডেতে স্যার 2টা থিওরি ক্লাস। আর সেশনাল আছে? না স্যার, আজকে আসছে বিকালে এমনিতে। বিকেলে আছে, তাই তো? তার মানে জি তোমাদের স্যার। অনেকটা সময় ল্যাপটপ বা মোবাইল হাতে নিয়ে থাকতে হয়, তাই তো? জি স্যার। খুবই কঠিন সময়, কারণ আমার এভাবে পড়াতে গিয়ে আমার নিজেরই অনেক সমস্যা হচ্ছে, তারপর তোমাদের তো সমস্যা হবে। ইনফ্যাক্ট আমি তো আসলে একটা কম্পিউটারের সামনে কথা বলছি, তোমাদের সাথে তো কথা বলা হচ্ছে না, there is no interaction। তো তারপরও এখন তো বুঝতে পারতেছো নিশ্চয়ই, যারা ইউটিউবে যারা ভিডিও তৈরি করে তাদের অবস্থাটা কি। তো কারোর সাথে কথা বলতেছে না, বেসিক্যালি একটা ক্যামেরার সামনে কথা বলা যাচ্ছে। চলো দেখা যাক আজকে আমরা একটু লাইট টপিক দিয়ে শুরু করি। ও বাই দ্য ওয়ে, তোমরা তো অলরেডি অ্যাসাইনমেন্টটা পেয়েছো। আমি রিপ্লাই রেখেছি যে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা। আমি আর ক্লাস ম্যাটেরিয়ালসে গেলে আরো কনফিউজিং হয়ে যায়, বেটার হচ্ছে অ্যাসাইনমেন্টের ভিতরে থাকলে। তো তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ। আর যেটা হচ্ছে তোমরা যে কোনো সফটওয়্যারে এটা করতে পারো, হাতে করতে পারবা না। হাতে করতে পারবো অনেকটাই, কিন্তু তারপর শেষ পর্যন্ত একটা না একটা কিছু ইউজ করতে হবে, যেহেতু মিনিমাইজেশন করতে হবে একটা নিউমেরিক্যাল সলিউশন বা অপটিমাইজেশন। আইদার নিউমেরিক্যাল সলিউশন করতে হবে অথবা অপটিমাইজেশন করতে হবে, যেভাবে যে কোনো একভাবে সলভ করলেই হলো। তো সেটা তোমাদের করতে হবে। এবং আমি তোমাদের বলবো যে দেখো, অ্যাসাইনমেন্ট দিলে এটা মাথায় চলে আসে যে ঠিক আছে ও করেছে, ওটা দেখে আমি করে ফেলবো, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি এখন এটা না করো, এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়ার কারণটা হচ্ছে যে এটা তোমরা আর কখনো করবে না এখন যদি না করো। তো কখনো তোমাদের আর জানা হবে না যে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করা হয়। তো ইউ শুড ডু ইট। আমার মনে হয় যে গ্রুপে যারা আছো এর ভিতরেই করার চেষ্টা করো। গ্রুপে তো অলরেডি অনেক লোক আছে, তো অন্য গ্রুপের কাছ থেকে হেল্প আশা করে লাগবে তোমাদের। আর সাবমিশন তো ওখানেই জমা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। তো আর ডিরেক্টলি তোমরা কোড জমা দিতে পারো, সাথে অবশ্যই এটা পিডিএফ এ তোমাদের অন্তত সামারাইজ করে দেখাতে হবে যে আসলে কিভাবে ক্যালকুলেশনটা করলে ইকুয়েশনগুলো লিখবা এবং কি কি পেয়েছো সেভাবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের অ্যাসাইনমেন্টের সামারি। বলো প্রশ্ন থাকলে। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার গ্রুপের সবাইকে জমা দিতে হবে নাকি একটা জমা দিব আমরা? একটা জমা দিবা। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি তোমাদের লাইফ আরো হার্ড করতে চাই না। এনিওয়েজ চলো দেখি এবার রেকর্ডিং শুরু করে তারপরে ক্লাসে লেকচারে যাওয়া যাক। টপিকস ইন ফেজ ইকুইলিব্রিয়া যখনই আসতেছে তার মানে হচ্ছে যে এখানে কয়েকটা ফেজ নিয়ে কথাবার্তা হবে। যখন সিঙ্গেল ফেজ থেকে আস্তে আস্তে আমরা কিভাবে মাল্টিফেজ সিস্টেমে ইকুইলিব্রিয়াম ছাড়া তো থার্মোডাইনামিক্সে কোনো কথা নাই। সেটার কারণটা হচ্ছে ইকুইলিব্রিয়াম না থাকলে আমরা আসলে ওই কন্ডিশনগুলোতে কিছু বের করতে পারি। এটা হচ্ছে সমস্যা, মানে একটা কন্ডিশন দিতে হয়। আর একটা জিনিস মনে পড়লো, কে যেন বলছিলে গত ক্লাসে, ইফ আই এম রাইট, যদি আমার মনে থাকে ঠিক মতো, সেটা হচ্ছে যে এটা দিয়ে তো কম্পোজিশন বের করা যায়, এটা দিয়ে কি টেম্পারেচার আর প্রেশার বের করা যাবে কিনা, এরকম কিছু বলছিলে কি? কেউ একজন কোশ্চেন ছিল তাই না? মানে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন দিয়ে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামের কথা বলছি। কেউ একজন প্রশ্ন করেছিল না? এখন জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে হয় টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট করে দিতে হবে, তারপরে কম্পোজিশন বের করতে হবে, অথবা প্রেশার আর কম্পোজিশন কনস্ট্যান্ট করে দিতে হবে, টেম্পারেচার বের করতে হবে, অথবা টেম্পারেচার কম্পোজিশন কনস্ট্যান্ট করে দিয়ে প্রেশার বের করতে হবে। তুমি সবগুলো একসাথে পাবে না। আর রিয়েলিস্টিক ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা করা যায়। এটা করা যায় কিভাবে? তুমি যদি টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট করে দেওয়া সম্ভব, একটা প্রসেসে তুমি আইসোথার্মালি করতে পারবে। একটা সার্টেন সময় পরে যখন টেম্পারেচার উঠে যাবে, দেন ইউ ক্যান মেক ইট আইসোথার্মাল অ্যান্ড আইসোবারিক। তো তখন তুমি আসলে ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন করলে
ডেটা পেয়ে যাবে। তো এটা আসলে পসিবল। যাক, পুরোনো একটা প্রশ্ন অ্যান্সার দিলাম, হয়তো যে প্রশ্ন করেছে সেই প্রশ্নই ভুলে গেছে, সেটা অন্য কথা। এখন টপিকস ইন ফেজ ইকুইলিব্রিয়াম, প্রথম যে টপিকটা নিয়ে একটু আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের সাথে সাথে আরেকটা নতুন কথা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটির ব্যাপারে আমার মনে হয় তোমরা থার্মোডাইনামিক্সে আগে এটা নিয়ে আমরা ডিসকাশন করিনি, বা তুমি অন্য কোনো চ্যাপ্টারেও করার কথা না। তোমরা একটু কনফার্ম করো তো আমাকে। করেছো, পড়েছো কোথাও? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। স্যার স্ট্যাবিলিটি বললেন, স্ট্যাবিলিটি নিয়ে আমরা আগে পড়েছি কিনা? হ্যাঁ। না স্যার, যতটুকু মনে পড়তেছে। ওকে, তাহলে তোমরা কনফার্ম করার কারণে একটা জিনিস ভালো হলো, এখন আমি বলতে পারবো যে আসলে কি নিয়ে আমরা শুরু করছি। তোমরা আগে থেকে জানা থাকলে তো আরেক রকম। সেটা হচ্ছে স্ট্যাবিলিটি। যেমন আমরা সবসময় চিন্তা করি একটা জিনিস স্টেবল থাকতে হলে কি লাগে, ব্যালেন্স থাকতে হয়, তাই না? তো এই ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়ামের স্টেবিলিটি নিয়ে চিন্তা করতেছি। ইকুইলিব্রিয়ামটা স্টেবল কিনা, স্টেবিলিটি থেকে মুভ করে গেলে তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে না, তখন সে মুভ করে যাবে। আবার একটা ইরিভার্সিবল প্রসেস যেটা ইকুইলিব্রিয়ামে নাই, সেখানেও যদি একটা স্টেবল অবস্থায় থাকে, এটা হতে পারে যে আমরা ওটাকে একটা স্টেবল অবস্থায় স্টেডি স্টেটে কাজ করাচ্ছি, সেটাও মুভ করে যেতে পারে। তো এরকম একটা আনস্টেবল কন্ডিশনে একটা সবচেয়ে সহজ একটা উদাহরণ হচ্ছে, ধরো দুইটা লিকুইডকে মিক্স করেছো, লিকুইড দুটোকে মিক্স করার পরে একটা সিঙ্গেল ফেজ হয়ে গেল, মিক্সিবল লিকুইড। এখন কোনো কারণে যদি যদি এটা আনস্টেবল হয়ে যায়, তাহলে ওই দুটো লিকুইড আলাদা হয়ে দুটো ফেজে চলে যাবে, তাই না? যখন এরকম সিঙ্গেল ফেজ হয় দুটো লিকুইড মিশানোর পরে, এটা আসলে খুব একটা টাফ ফেজ। এটাতে একটু নাড়াচাড়া দিলেই, মানে টেম্পারেচার প্রেসারের দিক থেকে, তাহলে দেখা যাবে যে ওটা আসলে চট করে আলাদা হয়ে গেছে, এটা হতে পারে। তো সেইটা যদি হয়, তাহলে সেই যে সিচুয়েশনটা, এটাকে আমরা কিভাবে বলবো? এটা কি টেম্পারেচার প্রেসারের সাথে আসলে সম্পর্ক আছে, নাকি আমি যেটা বললাম এটা কি ঠিক, নাকি এটা অন্য কোনো ভ্যারিয়েবলের সাথে সম্পর্কিত, যে একটুখানি যে চেঞ্জ হবে, এই চেঞ্জটা হলে তারপরে এটা কখন আনস্টেবল হয়ে যাবে, কখন এটা টু ফেজ হয়ে যাবে? তো সেইটা একটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এরকম অন্যান্য প্রসেসের ক্ষেত্রেও বলা যায় যে স্ট্যাবিলিটিটা কিভাবে ডিফাইন করা যায়। তো আমরা যেহেতু ফেজ ইকুইলিব্রিয়ামের কথা বলছি, তো আমরা আসলে বেশি কথা বলবো যে মিক্সিবল লিকুইড, তারপরে ভ্যাপর লিকুইড, এইসব জিনিসপত্র নিয়ে। তো সহজ হচ্ছে আমাদের জন্য লিকুইড নিয়ে ডিল করা, লিকুইড নিয়ে প্রথমে। তো ওইটাতেই আমরা থাকবো। তো আগে আমাদের কিছু বেসিক দরকার, শুরু করতে হয় থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল দিয়ে। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অনুসারে তো আমরা যেটা বলি আর কি, যে এন্ট্রপি সবসময় ইনক্রিজিং, তাই তো? যদি দুইটা জায়গা থাকে, একটা হচ্ছে সারাউন্ডিং, একটা হচ্ছে আমার সিস্টেম আর সারাউন্ডিং এর ভিতরে যদি টোটাল কিছু হিট ট্রান্সফার বা অন্য কোনো কিছু হয়ও, বা কোনো কাজ হয়, এক্সচেঞ্জ যদি হয়, ধরো সারাউন্ডিং এর সাথে আমার সিস্টেম তো একটা এনক্লোজ সিস্টেম, এটা সারাউন্ডিং এ যদি কোনো এক্সচেঞ্জ হয়, তাহলে টোটাল এন্ট্রপিটা কাউন্ট করতে হবে। টোটাল এন্ট্রপিটা নিয়ে যদি আমি ডিল করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা সবসময় পজিটিভ থাকতেছে, কারণ এন্ট্রপি বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের একটা ইকুয়েশন একদম মানে বেসিক থার্মোডাইনামিক্স পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইকুয়েশন নিয়ে আমরা শুরু করি, তারপর দেখি যে স্টেবিলিটি কোন পর্যন্ত আমরা যেতে পারি। তো ফার্স্ট অফ অল, যেহেতু সারাউন্ডিং এর সাথে সিস্টেমের একটা হিট ট্রান্সফার একটা রিলেশন হচ্ছে, আমরা এটা ধরে নিতে পারি যে হিট ট্রান্সফার হচ্ছে, সবচেয়ে সহজ কথা। তখন হিট ট্রান্সফার হলে পরে তাহলে যতটুকু হিট ওখান থেকে আসতেছে, এটা ততটুকু হিটই সারাউন্ডিং থেকে যাচ্ছে। তো এভাবে করে যদি ধরি, তাহলে সারাউন্ডিং এর সাথে সিস্টেমের সম্পর্কটা আমরা চিন্তা করতে পারি এন্ট্রপির বেসিসে, তো ডি কিউ বাই টি। আর নেগেটিভ হলো কেন? নেগেটিভটা হচ্ছে সিস্টেমের জন্য, তাই তো? সো এইবার এটার ভিতরে ওটা বসাবো, তো বসিয়ে তারপর সেটা থেকে যেটা ডিফাইন করব, সেটা হচ্ছে যে যে ডিকিউটা ট্রান্সফার হলো, এটা এত সিম্পল ক্যালকুলেশন, তোমরা স্যার বুঝতেই আপনি পারছো। কি আমাদের কোনো স্লাইড শেয়ার করতেছেন?
হ্যাঁ, স্লাইড শেয়ার হচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে না। মুশকিল, sorry about that, we'll go through this again. এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার, এখন আসছে। ওকে, সামথিং রং। অলরাইট, প্রথমে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এটা কথাই বলছিলাম যে সারাউন্ডিং আর সিস্টেমের ভিতরে একটা হিট এক্সচেঞ্জ হচ্ছে মনে করো। তো সেটার জন্য যে এন্ট্রপি চেঞ্জটা হবে টোটাল এন্ট্রপি চেঞ্জ। টোটাল এন্ট্রপি চেঞ্জটা আমরা বলবো যে এটা বেড়ে গেল, কারণ হচ্ছে যে এটি থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বলে যে এরকম একটা সিস্টেমে যদি কোনো কিছু কাজ হয় বা হিট ট্রান্সফার হয় বা কোনো কিছু একটা হতে থাকে, তখন সেখানে আমরা বলি যে একটা ডিসঅর্ডার হবে এবং ওভারঅল এন্ট্রপি বেড়ে যাবে। তাহলে এটা পজিটিভ। এখন এটার ভিতরে আমি এই এন্ট্রপিক ডেফিনিশনটা বসাই দেব, সেটা হচ্ছে ডিকিউ বাই টি। ডিকিউ বাই টি যদি বসিয়ে দিই, তাহলে এরকম একটা ব্যাপার হবে। ভেরি সিম্পল ইকুয়েশন, ওইটার ভিতরে বসিয়ে দিলাম। বসানোর পরে যেটা আসলো সেটা হচ্ছে dq is less than equal to tds of small t টা হচ্ছে সিস্টেমের। তাহলে এই হচ্ছে, এই পর্যন্ত আমরা আসলাম আর কি। আমরা তো স্টেবিলিটির খোঁজে আছি, তো এটা আপাতত এই জায়গায় স্টপ করে এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে এখন আমরা ওই অন্য যে একদম প্রথম দিকের ইকুয়েশন আছে না, ইউ কি, ইউ যেন কি ধরনের এনার্জি বলতো? ইউ একটা প্রসেসের ক্যাপিটাল ইউ স্যার ইন্টারনাল এনার্জি। এনার্জি। ইন্টারনাল এনার্জি। আরেকটা হচ্ছে কি, আরেকটা ডেফিনেশন আছে না, ভলিউমের সাথে প্রেসার চেঞ্জ করে আমরা সেটা কি ওয়ার্কটা পাই, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা সেইটাকেই দিয়ে ডিফাইন করবো এবার। একদম দেখো, একদম বেসিক ইকুয়েশন দিয়ে নিয়ে আসতেছি, ওখান থেকে আস্তে 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 করে আমরা স্টেবিলিটির দিকে যাব। তো এখন ইন্টারনাল এনার্জি এটাকে ধরা হয় যে কিউ এ চেঞ্জ আর হচ্ছে ওয়ার্ক যেটা পারফর্ম করা হলো। তাহলে প্রেসারের সাথে ভলিউমের যে চেঞ্জ, প্রেসার কনস্ট্যান্ট রেখে, আর ডিকিউ এটা যদি নেই, তাহলে আমি পেয়ে যাচ্ছি এই ইকুয়েশনটা ডিকিউ ইকুয়ালস টু ডিইউটি প্লাস ওয়ার্ক, এই যেটা। আর এইটা কোথায় বসিয়ে দিলাম? এই যে ডিকিউর ভ্যালুটা আগের ইকুয়েশনটাতে বসালাম, এটা এই ইকুয়েশনটাতে নিয়ে এটাতে বসিয়ে দিলাম। ইন্টারনাল এনার্জির সাথে ওয়ার্কের যে রিলেশনটা, ওয়ার্কটা যোগ করে সেইটা সবসময় টিডিএলএস এর বা টিডিএস এর সাথে রিলেশন করলাম যে এটা একটা ইনইকুয়ালিটি, এটার সাথে লেস দ্যান ইকুয়াল টু হতে হবে, কারণ এটা থেকে বেশি হতে পারবে না। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এখন একটা জিনিস খেয়াল করো, যদি ইউ আর ভি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হবে? ইউ আর ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা জিরো হয়ে যাবে, আর এটা জিরো হয়ে যাবে, তাই না? জি স্যার। U and V are constant. ওকে, তাহলে কি হবে? এটা জিনিসটা হবে এরকম, 0 লেস দেন ইকুয়াল টু টি টি এস টি, এরকম, তাই তো? কিন্তু এটা বলতে হবে আর কি, এটা এইভাবে বললে হবে না। মাইনাস ইউভি কনস্ট্যান্ট। এখন ইউ আর ভি কনস্ট্যান্ট এরকম একটা সিস্টেম বলতে পারো, এরকম কিছু হতে পারে, ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। তোমরা চিন্তা করতে পারো এরকম একটা প্রসেস? স্যার আইসোথার্মাল প্রসেস আর হচ্ছে কি ওপেন সিস্টেম ওরকম কোনো কিছু? না, এটা তো ক্লোজ সিস্টেম করতে হবে, এটাই বলছিলাম। ক্লোজ সিস্টেম না হলে তুমি কিভাবে ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট রাখবা? জি স্যার। ক্লোজ সিস্টেম না হলে তো ওটার ভিতরে অন্য একটা কিছু চলে আসে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে,
আরেকটা জিনিস হচ্ছে তোমার ভলিউম কনস্ট্যান্ট করার জন্য এটাকে ক্লোজ করে দিতে হবে যাতে ভলিউমটা বাড়তে কমতে না পারে, তাই তো? ব্যাচ সিস্টেম, ব্যাচ সিস্টেম দিয়ে আমরা আসলে বেশি কাজ করতে পারবো না, এটা আসলে একটু প্রবলেমেটিক হবে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, যেটা বাদ দিতে হবে, এটা আসলে কোনো লাভ নেই, এটা তোমাদের দেখালাম আর কি যেটা করা যায়। যদি তোমরা এরকম ব্যাচ সিস্টেম নিয়ে ডিল করো তখন হয়তো এটা হতে পারে, বাট এই ক্ষেত্রে এটা আমরা করতে পারবো না। তখন আমরা যেটা করব, এইটা বাদ হয়ে গেল, এটা ইন্টারেস্টিং না মোটেই। এটা তোমাদের দেখানোর জন্য যেটা ইচ্ছে করলে করা যায়, তো এটা আমরা ইন্টারেস্টেড না। ইন্টারেস্টেড হচ্ছে টিআরপি কনস্ট্যান্ট করে দেবো, তাহলে আমরা ব্যাচ সিস্টেম থেকে কন্টিনিউয়াস সিস্টেমে যেতে পারি, যে কোনো সিস্টেমে কাজ করতে পারবো। তো টিআরপি কনস্ট্যান্ট যদি করি তাহলে দেখো এইটাকে টিআরপি কনস্ট্যান্ট করে দিলে যে ফরম্যাটে এটা আসবে সেটাকে আমরা আসলে গিভস ফ্রি এনার্জি হিসেবে ডিফাইন করে দিতে পারি। আর কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসারের যে গিভস ফ্রি এনার্জি যে ডেফিনেশন, সেটা আসলে এইচ মাইনাস টিএস, আর এইচ হচ্ছে ইউ প্লাস পিভি। তার মানে আমরা ওইটাকে এখানে পুরো জিনিসটাকে ডিজি হিসেবে দেখিয়ে দিতে পারি, মানে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। So this means at constant temperature and pressure, delta G or dG at constant temperature and pressure less than equal to 0, এইটা যদি আসে তাহলে বলা যায় this is a good relation for equilibrium. So far so good. Equilibrium এবং অথবা যে কোনো প্রসেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ইকুইলিব্রিয়াম হলে তো সমান সমান হয়ে যেত, তো সমান সমান না, বোথ প্রসেসেস এটা অ্যাপ্লাই করা যাচ্ছে। তো এটাকে কি আমরা বলা যেতে পারে মোটামুটি স্ট্যাবিলিটির একটা ইকুয়েশন। ইকুইলিব্রিয়াম তো অবশ্যই স্টেবল হতে হবে, ইকুইলিব্রিয়াম থেকে যদি আমরা বেরোয় আসি তাহলে আর স্ট্যাবিলিটি থাকলো না, তাই তো? তো যখন এটা ইকুইলিব্রিয়ামে যাবে তখন সেটাকে আমরা স্টেবল কিনা সেটা ডিফাইন করতে হবে আমাদের। যখনই সে স্ট্যাবিলিটি থেকে বের হয়ে আসবে তখন সে ইকুইলিব্রিয়াম থেকে বের হয়ে যাবে। তো এরকম একটা কিছু ডিফাইন আমাদের করতে হবে। এখন আমরা আসলে চিন্তার ভিতরে আছি, তাই না? এখনো পর্যন্ত আমরা এখনো প্রপারলি সেই জায়গায় আসিনি। এটা জাস্ট শুধু একটা ডিজি লেস দেন ইকুয়াল টু 0 ইজ নট গুড এনাফ, আই থিংক। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে ফার্দার একটু ভেঙে চুরে ঠিক করতে হবে, কারণ এগুলো যা আমরা করতেছি এটা মনে হচ্ছে যেন সিঙ্গেল ফেজের জন্য করতেছি, কারণ যেহেতু ফেজ ইকুইলিব্রিয়ামের কথাবার্তা, তো এর ভিতরে আমাদেরকে একটু মাল্টিফেজ মাল্টিপল কম্পোনেন্ট সেটা নিয়ে চিন্তা করতে হবে। তো প্রথমে সবচেয়ে যেটা বললাম সহজ জিনিস নিয়ে কথাবার্তা বলতে হবে, সেটা হচ্ছে দুইটা লিকুইড ফেজ দুটো মিশে যায় একটা সার্টেন কন্ডিশনে, কিন্তু আবার দুইটা আলাদা হয়ে যায় যদি ইকুইলিব্রিয়াম থেকে বের হয়ে আসে। তো এরকম ক্ষেত্রে এরকম একটা মিক্সচারের কথা যদি চিন্তা করো, তাহলে সেখানে তোমরা আমার সাথে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ধরো প্রথমে আমি একটা লিকুইড নিয়ে ইন্ডিভিজুয়াল লিকুইড নিয়ে বসে আছি দুইটা বিকারে। এখন ওই দুইটার যে ইন্ডিভিজুয়াল যে গিভস ফ্রি এনার্জি, ধরো একটাতে n মোল আছে আর একটাতে না, একটাতে n1 মোল আছে আর একটাতে আছে, এটা একে দেখাই না তোমাদের তো কিভাবে বুঝাবো, এটা অনেক ফাঁকা জায়গা আছে, দাঁড়াও। আচ্ছা, এটা হচ্ছে লিকুইড 1, এটা হচ্ছে লিকুইড 2। এটাতে মনে করো 10 মোল আছে, এটাতে আছে 5 মোল। এখন এইটার যে গিভস ফ্রি এনার্জি সেটা হচ্ছে G1, G2, কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার, ওগুলো তো থাকলো, ঠিক আছে। তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে টোটাল গিভস ফ্রি এনার্জি যখন মিক্স করিনি, টোটাল গিভস ফ্রি এনার্জি হচ্ছে কত? G সমান সমান কত বলতে পারি? 5G2 এরকম না? আচ্ছা, এইবার আমি এই পুরো জিনিসটা যোগ করে দিয়েছি। মনে করো একটা বড় পাত্র নিয়ে এইবার এখানে আমি 15 মোল মিক্সড, 15 মোল
G1 আর G2 মানে G1 আর G2 বলতেছি, লিকুইড 1 আর লিকুইড 2 যোগ করা, লিকুইড 1 মিক্সচার করে ফেললাম, লিকুইড 2 মিক্সচার করে ফেললাম। এইবার এটা যে কিসফ্রি এনার্জিটা, এটাকে আমি বললাম হচ্ছে জিটি, একটা নাম দিলাম, ঠিক আছে। এখন এই জিটি তো হবে তাহলে 15 জিটি, তাই না? এরকম একটা 15 জিটি হলো। আর এটা হচ্ছে আমার এদিক থেকে 10G1, এই জিনিসটা 10G1 প্লাস 5G2, এই জিনিসটা। এখন কোনটা বড় সেটা বললাম, এই দুটো নাম্বারের ভিতরে কোনটা বড়? এই দুটো মিক্স হয়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, এই কন্ডিশনটা বলিনি এখন। এই দুটো মিক্স হয়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে এবং ভালোভাবে মিক্স হয়েছে, সিঙ্গেল ফেজে, ফেজ সেপারেশন হয়নি কোনো, একটাই ফেজ ইকুইলিব্রিয়ামে আছে, ইন ইকুইলিব্রিয়াম। তাহলে এখন বলো কোনটাকে বড় বলবো, এইটা এরকম হবে নাকি, যে ধরো এটা কি এরকম হবে নাকি এরকম হবে, কোনটা হবে? স্যার 10G1 প্লাস 5G2 ওইটা বড় হবে। রাইট। তো এইটা হচ্ছে কিছুটা তোমাদের থার্মোডাইনামিক্সের কনসেপ্টের মতো, এটা তোমাদের কিন্তু মানে ইনটুইটিভলি আসতে হবে, এটা কেউ ডেরাইভ করে দেবে না। তোমাদের মাথায় আসতে হবে আচ্ছা মিক্স হয়ে গেল, কোনো একটা জিনিস মিক্স করে এটা আসলে কি হচ্ছে। যখন দেখবা যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে চায় যে একটা লোয়ার এনার্জি কন্টেন্টে চলে যাওয়ার জন্য। যখন ইভেন যখন শেপ ফর্ম করে, বৃষ্টির ফোঁটার যে শেপ, সেই শেপটা কেন হয় এরকম? চার কোনা শেপের হয় না, তিন কোনা শেপের হয় না, পার্টিকুলার শেপে বৃষ্টি ফোঁটা পড়ে। সেটার কারণটা হচ্ছে যে ওইটাকে ওই পার্টিকুলার শেপে এইটার আসলে এনার্জি অপটিমাইজড অবস্থায় থাকে, এনার্জি কন্টেন্টটা, এবং হোল শেপ ইজ অপটিমাইজড ইন দ্য সেম ওয়ে। তো এখন সেই একইভাবে তোমরা যখন এটা মিক্স করে দিচ্ছ, এটাকে আমি বলতেছি ইকুইলিব্রিয়ামে চলে সিঙ্গেল ফেজে চলে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি গিফট এনার্জি কমে গেছে। তো কারণ এটা লোয়ার এনার্জি স্টেটে চলে গেছে। এটা কিন্তু রিয়াকশনের বেলাও তাই হয়, তাই না? আমরা যদি জোর করে কোনো রিয়াকশন না ঘটাই, যেগুলো একদম হাই টেম্পারেচার নিয়ে জোর করে ঘটাচ্ছি, সেগুলো ছাড়া বাকিগুলো কিন্তু ন্যাচারালি যেগুলো ঘটে সেগুলো লোয়ার এনার্জি স্টেটে যেতে চায়। তো সেইটা আসলে গিফট ফ্রি এনার্জির সাথেও কানেক্টেড। তাহলে আমরা এটা মোটামুটি কনসেপচুয়ালি বুঝে গেলাম। এখন আমরা দুইটা মিক্স করব, মিক্স করার পরে সেটার গিফট ফ্রি এনার্জি কমে যাবে। সেইটাই অ্যাপ্লাই করা হয়েছে এখানে, দেখো এক্স্যাক্টলি ওইটাই, শুধু এই পাশের এনটা দিয়ে এই পাশের এনআইটাকে ভাগ করলে যেটা হয়, ওই 15 দিয়ে 10 আর 5কে ভাগ করলে তো ইয়ে হয়ে যাবে না, মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশন নিয়ে নিলাম, তাহলে সুবিধা হয়ে গেল। এই যে এই এনটা দিয়ে এনআইটাকে ভাগ করা হয়েছে, দেখাচ্ছি, এই এনটা দিয়ে এই এনআইটাকে ভাগ করা হয়েছে। সো ইউ গেট মোল ফ্র্যাকশন ফ্রম দ্যাট, মোল ফ্র্যাকশন। সো এইবার আমি একটা কিছু পেলাম যে ঠিক আছে, জি মাইনাস xi gi। তারপর দেখো কোথায় আসলাম শেষ পর্যন্ত। তো এটা আসলে ইনটুইটিভ, এটার জন্য ডেরিভেশনের জন্য বেশি ইয়ে করতে হলো না, বেশি চিন্তা করতে হলো না। তো ডেল জি যে লেস দেন 0 হবে সেটা আমরা বুঝতে পারলাম। তার মানে হচ্ছে যে তুমি ইকুইলিব্রিয়ামে যত ডেটা পাবা, গিভস ফ্রি এনার্জি হ্যাজ টু বি মিনিমাইজড ইন ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়ামে যত ডেটা পাবা সব কি হবে তাহলে? নেগেটিভ হবে, তাই তো? ডেল জির জন্য ডেটা কিন্তু তাহলে নেগেটিভ হবে। যখন দুইটা মিক্স হয়ে যাচ্ছে, এরকম একটা ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা ডিল করতেছি, দেখো ডেল জির ভ্যালু সবসময় নেগেটিভ। তো নেগেটিভ কিরকম হবে সেটা আমরা একটু দেখি। এই যে দেখো সব ভ্যালু নেগেটিভ। তো এখান থেকে আমরা এখন স্টেবিলিটি ডিফাইন করি। আমরা তো গিভস ফ্রি এনার্জি নিয়ে মোটামুটি ঠিক করে ফেললাম যে কিভাবে দুইটা ফেজ যখন সিঙ্গেল ফেজে চলে আসছে মিক্স হয়ে দুইটা লিকুইড, তখন সেটাকে ইকুইলিব্রিয়ামে সিঙ্গেল ফেজে থাকে, কিন্তু যখন ইকুইলিব্রিয়ামটা সরে যায় তখনই সে টু ফেজ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে একটা স্টেবিলিটি ক্রাইটেরিয়া না থাকলে তো আমরা বলতে পারবো না যে কখন সে টু ফেজ আর কখন সে ওয়ান ফেজ, যখন মিক্সড অবস্থায় আছে।
এখন আমরা দুইটা মিক্সার নিয়ে চিন্তা করতেছি, এটা একটা মিক্সার 1, আর এটা হচ্ছে মিক্সার 2। দেখো মিক্সার 1 এর গ্রাফটা হচ্ছে এমন একটা গ্রাফ, এটাতে কোনো ঝামেলা নাই। এটা তুমি যদি একটা ডিফাইন করো যে ঠিক আছে del g is less than 0 and it goes along this line, ইকুয়েশন পাও, সেই ইকুয়েশনটা সবসময় এটাকে স্যাটিসফাই করবে। এখন ঝামেলাটা লাগলো মিক্সার 2তে। মিক্সার 2তে যেটা হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, এই পয়েন্টে এসে সে একটা কার্ভেচার নিয়ে উপরে উঠে গেল। মানে হচ্ছে কি এখন যদি তুমি এই বরাবর এইভাবে করে টেনে যাও, এইভাবে করে ঠিক এই প্রোফাইল বরাবর যাও, তুমি কিন্তু এখানে 2 ফেজ পাবা। তার মানে এই জায়গাটায় এইটা স্টেবল না। তাহলে আমরা এটা ডিফাইন করব কি করে? ডিফাইন করার একটা ওয়ে থাকতে হবে, তাই না? আচ্ছা, তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো না যে ফাংশন কন্টিনিউয়াস হতে হয় কিভাবে? ফাংশন কন্টিনিউয়াস কিভাবে করা যায়? একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, আমরা যদি এখানে বলে দিতে পারি এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা স্টেবল হবে, আদারওয়াইজ হবে না। এভাবে করে যদি বলে দিতে পারি তাহলে আমরা মোটামুটি একটা স্টেবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু পেয়ে যাব। কারণ এটা এমন একটা কার্ভ যেটা আসলে কন্টিনিউয়াস হতে হবে, এবং এখানে সে কন্টিনিউটি রাখতেছে না, তাই না? এখানে সে ব্রেক করতেছে। তাহলে আমাকে ডিফাইন করে দিতে হবে যে এই জায়গায় সে ব্রেক করছে, আর এই জায়গায় যে এই পর্যন্ত সে ব্রেক করবে না। এই সব জায়গায় স্যাটিসফাই করবে এই স্টেবিলিটি ক্রাইটেরিয়াটা। একদম ম্যাথমেটিক্যাল ব্যাপার। কন্টিনিউয়াস ফাংশন হলে কি করতে হয়? ইজ গ্রেটার দেন 0। কেন বললাম গ্রেটার দেন 0 বলতে পারবো? এটা আমি ভুল লিখেছি, আর একটু ঠিক করতে হবে। দাঁড়াও, ডি ডেল জি হবে এটা। কাটা যাচ্ছে না, দাঁড়াও কারেক্ট করে রাখি, কারণ ডিজি লিখলে জিনিসটা ঠিক হলো না। কিন্তু ডি ডেল জি dx1, আর দুইটা কে আমার কন্টিনিউয়াস হতে হবে। আর যদি আমার dA স্কয়ার ডেল জি আর dx1 স্কয়ার গ্রেটার দেন 0 হতে হবে। এই যে এখান থেকে সে যে একটা জাম্প করছে, দেখছো? জাম্প করে সে আবার এখান থেকে আবার ড্রপ করছে। এই ড্রপের যে চেঞ্জটা, এখানে যে চেঞ্জ হলো, এখানে যে চেঞ্জ হলো, এই চেঞ্জ গুলোকে ট্র্যাক করতে পারে। ও ট্র্যাক করতে পারে, তাই না? ডাবল ডিফারেন্সিয়াল করলে আমি ট্র্যাক করতে পারবো না? একটা কার্ভ যে কিভাবে কোন দিকে মুভ করতেছে সেটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করে করে ট্র্যাক করি। এটা তো বোঝো নাকি? ম্যাথমেটিক্যালি আমরা তো কিভাবে ট্র্যাক করি, এটা কোথায় মিনিমাম ম্যাক্সিমাম মনে আছে তো তোমাদের?
তো মিনিমাম ম্যাক্সিমা বের করি কিভাবে আমরা? এইখানে গিয়ে এটা আসলে কি হয়ে যায়, এইখানে এই যে এই জায়গাতে ভ্যালুটা কি হয় ডিফারেন্সিয়েশন করলে এই পয়েন্টটাতে, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হবে মিনিমাম। রাইট। তা এখন দেখো এই জায়গাটাতে একটা সাইন চেঞ্জ হবে যদি এই ডাবল ডেরিভেটিভ করতে থাকো, যেহেতু এখানে একটা এই বাড়লো আবার এখানে গিয়ে কমলো এভাবে করে। তো সেই জিনিসটা স্যাটিসফাই তখন আর করবে না এটা ডাবল ডেরিভেটিভটা, যেহেতু স্যাটিসফাই করবে না তখন তুমি বুঝতে পারবা যে এই জায়গায় সে মুভ করে গেছে এখান থেকে। আর এইটার বেলায় কোনো ঝামেলা নাই, গো লাইক দিস। এটা এটাকে ডাবল ডেরিভেটিভ করলে সবগুলো জায়গায় সেরকম পজিটিভ একটা ইয়ে দিবে। তো এই ডাবল ডেরিভেটিভটা যদি স্যাটিসফাই করে এই কন্ডিশনটা, তাহলে আমার এই ধরনের একটা কার্ভেচার থাকলে আমি বলে দিতে পারবো যে এই জায়গায় সে স্যাটিসফাই করতেছে না, এই সব জায়গায় সে স্যাটিসফাই করতেছে না। একটা ইকুয়েশন যদি আমি পাই ডেল জি আর এক্স এর ভিতরে, সেটা দেখা যাবে যে এই জায়গায় যে স্যাটিসফাই সে করবে না, সেটা তুমি তখন বুঝতে পারবে। তো এই কন্ডিশনটা সবসময় এটা থাকে যে পি আর পি কনস্ট্যান্ট, আদারওয়াইজ তো করতে পারবো না। তখন এই কন্ডিশনটা নিয়ে কাজ করবো। এই কন্ডিশনটাই হচ্ছে আমার স্টেবিলিটির ক্রাইটেরিয়া। এটাকে ভেঙে চুরে একটা সহজ কিছুটা একটা নিয়ে আসতে হবে আর কি, মানে ডেল জিতে রাখবো না, এটা হচ্ছে আইডিয়াটা। তো ডেল জিতে না রেখে আমরা যদি অন্য কিছুতে নিয়ে আসতে চাই, সেটার জন্যই কাজ করতে হবে লিকুইড লিকুইড বাইনারি মিক্সচারের জন্য যেসব ইকুয়েশন আছে সেগুলো আমরা এখানে একটু অ্যাপ্লাই করবো, যাতে ওর যে ক্রাইটেরিয়া গুলো যেগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে যেন ডিফাইন করতে পারি। তো যেহেতু টেম্পারেচার আর প্রেসার কনস্ট্যান্ট, এখানে যেটা থার্মোডাইনামিক্সে আমরা যেটা করি হঠাৎ হঠাৎ জিনিসপত্র নিয়ে আসি, এখানেও নিয়ে আসলাম আরটি নিয়ে আসার ফলে যেটা হবে যে এটাকে ডিফাইন করতে আমার একটু সুবিধা হবে। ডেল জি বাই আরটির অনেকগুলো রিলেশন পাওয়া যায়, সেগুলো দিয়ে কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। তো তাহলে ডি স্কোয়ার ডেল জি বাই আরটি ডিভাইডেড বাই ডেল ডি এক্স ওয়ান স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। আপাতত এই পর্যন্ত। তারপরে আমরা কি করব, আমরা এক্সেস প্রপার্টি বলে একটা জিনিস আছে, যেটা ডেফিনেশন তোমরা চ্যাপ্টার 11 পড়েছো না? 11ই তো এটা, তাই না? কত নম্বর চ্যাপ্টার এটা? 10 না 11? আচ্ছা, মেবি আমি চ্যাপ্টার ভুল বলতেছি, বাট এক্সেস প্রপার্টি যেটা, সেটা হচ্ছে যে দুইটা মিক্স করলে একটা এক্সেস যে এনার্জি যেটা থেকে যায়, এটা থেকেই তো আসলে গিভস ফ্রি এনার্জি ডিফাইন করা হয়েছে, তাই না? যে এক্সেস প্রপার্টি থেকে। তো এক্সেস প্রপার্টির যে ইকুয়েশনটা আমরা ওখান থেকে পিক করে আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি এটার ভিতরে। তো এক্সেস প্রপার্টি যেটা ছিল জি এক্সএস ইকুয়াল টু ডেল জি মাইনাস আর টি এক্স ওয়ান লন এক্স আই আর কি, এক্স আই লন এক্স আই। তো দুইটা যেহেতু আমাদের কম্পোনেন্ট, খুব সহজ জিনিস, সেটা হচ্ছে আমরা সামেশনটা করতে পারি এক্স ওয়ান লন এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু লন এক্স টু, আর আরটি দিয়ে দুটোকে ভাগ করে দুই পাশে সরিয়ে দিলাম আর কি। ডেল জি বাই আরটি আর জি বাই আরটি এখানে আছে। তো ডেল জি বাই আরটির ভ্যালু আমরা এখানে রিপ্লেস করব, এই জায়গায় রিপ্লেস করে দেবো এক্সেস প্রপার্টি দিয়ে, আর হচ্ছে আমার মোল ফ্র্যাকশন আর এগুলো দিয়ে রিপ্লেস করবো। এটা বসিয়ে দিলাম। আচ্ছা, ওখানে না বসিয়ে আমরা আগে করে নিচ্ছি, মানে এখানে এটা বসায় দেওয়া যেত, কিন্তু বসানোর আগে যদি যেহেতু দুইটা ডেরিভেটিভ, সেহেতু এখানে একটা স্কোয়ার হবে, যেহেতু দুইটা ডেরিভেটিভ আগে একটা একটা করে নেওয়াই ভালো। তো এইটা কি তোমরা বুঝতে পারছো? আমি যদি ডিএক্স ওয়ান দিয়ে করি এটাকে, তাহলে এক্স ওয়ান লন এক্স ওয়ান, এটা ডিএক্স ওয়ান কি হবে এটা? এটাই তো হচ্ছে নাকি? কিভাবে করা যায় একটু বলো। এক্স টু লন এক্স টু, আচ্ছা এখানে ট্রিকটা হচ্ছে যে এক্স টু সমান সমান কি সেটা বলো।
x2 সমান সমান কি 1 মাইনাস x1 টোটাল তো 1 নাকি দুইটা বাইনারি মিক্সচার দুইটা কম্পোনেন্ট তাহলে 1 মাইনাস x1 এখানে বসাই দিতে পারি 1 মাইনাস x1 বসিয়ে দিলে কি হবে বলছি স্যার এটা মানে দুইটা লাইন একসাথে বললেই হয়ে যাবে রাইট এই জন্য আমি এখন এটা করে দেবো না এই তোমাদের চেক করে নিতে হবে বাট এটা খবরদার যদি মুখস্থ করো তাহলে কিন্তু হবে না মুখস্থ করবা না জাস্ট এখান থেকে ডিফারেন্সিয়েট করে নেবা এটা মুখস্থ করার কিছু নাই তারপরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো এই পাশে জিনিসটা নিয়ে কোনো ঝামেলা নেই এটাকে বারবার ডিফারেন্সিয়েট করে দাও যেভাবে বাম পাশেটা করতেছো শুধু এই মাঝখানে জিনিসটা বারবার ডিফারেন্সিয়েট হয়ে যাবে এটা ডিফারেন্সিয়েট করার পরে যেটা 1/x1 x2 এটা দেখি বোঝা যাচ্ছে তো এভাবে এটা গেল এটা হয়ে গেল এখন আইডিয়াটা হচ্ছে যে এটা তো পেলাম তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে গ্রেটার দেন 0 তাই তো কারণ এই জিনিসটা নিয়ে তখন ওখানে আমরা দেখছিলাম যে এটা গ্রেটার দেন 0 তার মানে এই জিনিসটা হচ্ছে গ্রেটার দেন 0 মানে হচ্ছে এরকম দেখতে জিনিসটা হবে তো এখন আমি এই পর্যন্ত আসলাম যে ডেল জিটাকে বের করে দিতে পারছি এক্সেস প্রপার্টিতে নিয়ে আসছি আর এটার সাথে রিলেশনটা মোল ফ্র্যাকশনের করা গেছে ইটস নট গুড এনাফ আরেকটু কাজ বাকি আছে এই জিটাকে রিপ্লেস করে ফেলতে হবে তাহলে আমরা একটা সিঙ্গেল প্যারামিটার যেটাকে এস্টিমেশন করা সম্ভব হতে পারে সেরকম একটা কিছুতে আমরা চলে যাব তো জি বাই আর টির আরেকটা ইকুয়েশন আছে এটাকে আমাদের কি গিফট ডুহেম ইকুয়েশনটা তো তোমরা এর সাথে পরিচিত তো গিফট ডুহেম ইকুয়েশনটা আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা এক্সেস প্রপার্টির সাথে এইটা কি বলতো দেখি তো করতে করতে এখন ইয়ে হয়ে গেছে আর কি গামা কি যাইতে এটা কি অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট তা আমাদের আসলে আলটিমেট গোল হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টে যাওয়া অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের সাথে একটা রিলেশন বের করতে পারলে তাহলে আমরা বলতে পারি লিকুইডের জন্য এটা একটা ভালো রিলেশন হলো আর কি তো জি বাই আর টির যে ফুল ইকুয়েশনটা এটাকে যখন ডিফারেন্সিয়েট করা হয় তখন তো এটা এরকম ভাবে আসলো সাথে এক্সট্রা আরেকটা জিনিস আছে এই যে কারণ দুইবার ডিফারেন্সিয়েট করতে মানে একবার তো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে আর একবার এটাকে করতে হবে একবার এটাকে করতে হবে একবার এটাকে করতে হবে তাই তো তো এই পার্টটা তো 0 হয়ে যায় সেটাও গিফট ডুহেম ইকুয়েশনের ডেরিভেশন থেকে আসে এইবারটা 0 হয়ে গেলে আমাদের জন্য এটা ইজি একটা ইকুয়েশন চলে আসতো সেটা হচ্ছে এটা চলে আসতো এটা যদি চলে আসে তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এবার ডাবল ডিফারেন্সিয়েট করে আমরা এই পর্যন্ত আসলাম এখন ফাইনালি আমাদের গোলে আমরা পৌঁছাতে পেরেছি সেটা হচ্ছে এইটাকে এবার রিপ্লেস করবো হচ্ছে এই জিনিসটাকে দিয়ে এই জিনিসটার জায়গায় বসিয়ে দিচ্ছি এইটা বসানোর পরে দুই পাশ থেকে মোল ফ্র্যাকশনে শুধু x2 কাটা যাবে তাহলে আমি ফাইনালি এই দেখো 1 দেই আচ্ছা তো এইটাই হচ্ছে আমার প্রথম ক্রাইটেরিয়া স্ট্যাবিলিটি এবং কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে এটার সাথেই আরো দুটো ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের সাথে ফুগাসিটি আর একটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল তো এই হচ্ছে লিকুইড ইকুইলিব্রিয়ার ক্ষেত্রে স্ট্যাবিলিটির ক্রাইটেরিয়া তো আজকে হচ্ছে তোমাদের এই টপিকটাই নিয়ে কথা বলার কথা তো নেক্সট দিন আমরা অন্য একটা টপিকে মুভ করে যাব অথবা এইটারই একটুখানি কন্টিনিউশন আছে সেটা আমরা করতে পারি এটাকে আর একটু অ্যাপ্লিকেশন ক্ষেত্রে তোমরা যেটা বলেছিলে যে একটু যদি অ্যাপ্লিকেশন আসলে ডিরেক্ট অ্যাপ্লিকেশন ওভাবে নাই কিন্তু আমি ম্যাথমেটিক্যালি হয়তো দেখানোটা একটু ডিফিকাল্ট হবে বাট এটাকে আর একটু ভেঙে চলে দেখা যেতে পারে তো সেটা আমরা দেখতে পারি আর তারপরে অন্য টপিকে যাব আর কি তো দ্যাট ইজ দ্যাট আচ্ছা তো
এই ছিল আজকের জন্য। আর আগামীকালকে তোমাদের লেকচারটা থাকবে না, একবারে বুধবারে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? শুনতে পেয়েছো তো? জি স্যার। Yes, sir. ওকে, ভেরি গুড। ঠিক আছে তাহলে